সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের অনুষ্ঠান আপনাদের স্বাস্থ্যের কথা বলে। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে হার্ট অ্যাটাকের পরের ঝুঁকি। হার্ট অ্যাটাক নামটা শুনলেই আমরা ভয় পাই। আমাদের নানান রকমের মিথ প্রচলিত আছে হার্ট অ্যাটাক নিয়ে, যেমন আমরা অনেকে মনে করি এটা একটা স্ট্রোক। হার্ট অ্যাটাককে আমরা বলি স্ট্রোক, কিন্তু আসলে এটা ভিন্ন বিষয় এবং আমাদের কিছু ভুল জানাও আছে এসব নিয়ে। তো আমরা আজকে সেসব নিয়েই কথা বলবো। আমরা সবসময় হার্ট অ্যাটাকের ঝুঁকিগুলো নিয়ে কথা বলি, যে কী কী ঝুঁকি থাকলে হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু আসলে হার্ট অ্যাটাকের পরবর্তী জীবনযাপনে কিছু ঝুঁকি বা জটিলতার আশঙ্কা থাকে, সেগুলো নিয়ে আসলে আমাদের খুব একটা সচরাচর কথা বলা হয় না। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার ইফতেখার আলম। তিনি কনসালটেন্ট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। ডক্টর ইফতেখার আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। ডক্টর ইফতেখার, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে হার্ট অ্যাটাক বিষয়টা আসলে কী, কীভাবে হার্ট অ্যাটাক হয়? আচ্ছা, হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের যে রক্তনালী, এটাকে বলে করোনারি আর্টারি। হ্যাঁ, কোনো কারণে যদি সাডেনলি, মানে হঠাৎ করে করোনারি আর্টারি কমপ্লিটলি, সম্পূর্ণরূপে অথবা নেয়ার কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, সেটা কিভাবে বন্ধ হতে পারে? রক্ত জমাট বেঁধে বন্ধ হয়ে যেতে পারে। রক্ত জমাট বেঁধে যদি বন্ধ হয়ে যায়, তাহলে হার্টের যে পেশি, হৃৎপিণ্ডের যে পেশি, কার্ডিয়াক মাসেল, এই মাসেলগুলো নিউট্রিশন পায় না। এই মাসেলগুলো নিউট্রিশন পায় করোনারি আর্টারি দ্বারা, এবং এই করোনারি আর্টারি বন্ধের কারণে নিউট্রিশনগুলো পায় না, এবং হার্টের এই পেশিগুলো দ্রুত ড্যামেজ হতে থাকে, যার ফলে হার্টের পাম্পিং কার্যক্ষমতা কমতে থাকে। আচ্ছা, তো এই পাম্পিং কার্যক্ষমতা কমে গেলে সেটাকে মানে কি আমরা হার্ট অ্যাটাক বলছি? সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলছি। আচ্ছা, মানে তখন কিন্তু তীব্র একটা বুকে ব্যথা হয়। হ্যাঁ, তখন একটা তীব্র ব্যথা হবে, এবং আকস্মিক, হঠাৎ করে আকস্মিক, এবং এই যে ব্যথাটা, এটাকে বলে সেন্ট্রাল চেস্ট পেইন, মানে বুকের মাঝখান বরাবর ব্যথাটা হবে। আচ্ছা, সাধারণত। হ্যাঁ, তবে কিছু মনে হবে যেটা একটু ভেঙে যাচ্ছে, চাপ দিয়ে ধরছে। ব্যথার কিছু ক্যারেক্টার থাকে, সেটা হলো যে মনে হবে যে বুকে একটা তীব্র চাপ দিয়ে ধরে আছে, বা অনেক সময় বার্নিং চেস্ট পেইনও হতে পারে, বা মনে হচ্ছে নাইফ দিয়ে খোঁচাচ্ছে, ছুরি দিয়ে যে খোঁচালে যে ব্যথাটা হয়, এরকম হতে পারে। আচ্ছা, এই ব্যথাটা কি অনেক সময় আমরা পেপটিক আলসারের ব্যথার সাথে কি কনফিউজ করে ফেলি? অবশ্যই, আমরা এটা অনেক ক্ষেত্রেই বুকে ব্যথা হলে পেপটিক আলসার ডিজিজ ভেবে রুগী দেখা গেছে যে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, এবং অনেক দেরিতে হসপিটালে আসছে, চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে, যার ফলে কিন্তু যত দেরি হবে হার্ট মাসেলগুলো তত ড্যামেজ বেশি হবে, এবং হার্ট মাসেলের যত ড্যামেজ বেশি হবে তত ঝুঁকি বেশি। তার মানে আমরা বলতে পারি যে হার্ট অ্যাটাকটা মূলত আসলে হৃদযন্ত্রের বা হৃৎপিণ্ডের যে মাংসপেশিগুলো আছে, সেই মাংসপেশিগুলোর এক ধরনের হাহাকার, যে তাদের রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, তখন তারা যে হাহাকার, যে ব্যথা, সেই ব্যথাটাই আসলে হার্ট অ্যাটাক। এক্স্যাক্টলি। তো হার্ট অ্যাটাক হলে পরে আমরা আজকে যে আমাদের আলোচনার টপিকটা, যে হার্ট অ্যাটাকের ঝুঁকি, পরের ঝুঁকি। তো হার্ট অ্যাটাকের পরে আসলে কি কি ঝুঁকি হতে পারে? আচ্ছা, হার্ট অ্যাটাকের পরে যে ঝুঁকিগুলো হতে পারে, একটা হচ্ছে যে ইমিডিয়েট ঝুঁকি। কিছু ঝুঁকি আছে যেমন লাইফ থ্রেটেনিং, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। আচ্ছা, হার্ট বন্ধ হয়ে যেতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, এবং অনেকে মারাও যেতে পারে। হার্ট ফেইলিওর হতে পারে, অ্যাকিউট হার্ট ফেইলিওর, ভেরি কমন, আই থিংক। মানে হার্ট যদি পাম্প করতে না পারে, একটা কমন প্রবলেম, যে হার্ট যদি পাম্প করতে না পারে, তাহলে আমাদের যে ফুসফুসের অ্যালভিউলাইগুলো আছে, ওখানে ফ্লুইড জমা হয়ে যায়, ফ্লুইড জমা হয়ে তীব্র শ্বাসকষ্ট হতে পারে। আচ্ছা, কিছু মেকানিক্যাল কমপ্লিকেশন হতে পারে, এটাও একটা ইমিডিয়েট কমপ্লিকেশন, যে ড্যামেজটা এত বেশি, বা কিছু কিছু জায়গায় ড্যামেজটা এমন জায়গায় হয়, যেমন হার্টের যে পার্টিশন আছে, হার্টটাকে দুইটা পার্টিশন দিয়ে 4টা ভাগে ভাগ করা হয়েছে, এই পার্টিশনগুলো রাপচার হতে পারে,
আচ্ছা, হার্টের যে ভালভ আছে এই ভালভের কার্যক্ষমতা নষ্ট হতে পারে। ভালভের মধ্যে যে প্যাপিলারি মাসেল আছে, প্যাপিলারি মাসেল ডিসফাংশন হতে পারে। হার্টের ভিতরে কিছু কর্ডা আছে যেগুলো ভালভগুলোকে সাপোর্ট দিয়ে রাখে, টেনে রাখে, এটা রাপচার হতে পারে, যার ফলে হার্টের ভালভের ক্ষমতা নষ্ট হতে পারে। এক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে, ইভেন মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। তো এই যে যে ঝুঁকিগুলো হার্ট অ্যাটাকের পরে, এই ঝুঁকিগুলোর থেকে উত্তরণের উপায় কি, বা এগুলো যেন না হয় সে তার কি ব্যবস্থা আছে? আচ্ছা, একটা হলো কি যে হার্ট অ্যাটাক যাতে না হয় তার জন্য তো কিছু বিষয় আছে, যদিও সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় না, তারপরে আমরা কিছু আলোচনা কিছু জিনিস বলবো যে যেমন আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে কিছু আছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, একটা ছিল ফিক্সড রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, ফিক্সড রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেমন আমাদের জেনেটিক এটা পরিবর্তন করা যায় না, জেনেটিক, এবং মেল সেক্স, পুরুষদের হার্ট অ্যাটাকটা বেশি হয়, এবং বয়স একটা ফিক্সড রিস্ক ফ্যাক্টর, যে সাধারণত 55 বছর বয়সের পরে হার্ট অ্যাটাকের ঝুঁকি আস্তে আস্তে বাড়তে থাকে, এবং এটা 60 বছরের পরে আরও বেশি বেড়ে যায়। এগুলো হচ্ছে ফিক্সড রিস্ক ফ্যাক্টর। কিছু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ডায়াবেটিস। আমরা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখি তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখি তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। লাইফস্টাইলের মধ্যে সেডেন্টারি লাইফস্টাইল, মানে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিদিন হাঁটতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। ডায়েটারি হ্যাবিট, যে ফুড হ্যাবিট, যেটা আমাদের হেলদি ফুড খেতে হবে, ফ্রুটস বেশি খেতে হবে, ফ্রুটস, ভেজিটেবল, হ্যাঁ, তারপরে যেগুলোতে সামুদ্রিক ফিশ, সামুদ্রিক মাছের তেল, এগুলো কিন্তু হার্টের জন্য উপকারী, এগুলো আমাদেরকে খেতে হবে। মাছ খেতে হবে বেশি। যেসব খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, যেমন হাই কোলেস্ট্রল কন্টেনিং ফুড, রেড মিট, গরু, খাসি, হ্যাঁ, এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ঘুমাতে হবে পরিমিত ঘুম, মানে প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুমাতে হবে। অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো দূর করতে হবে। অবশ্যই ধূমপান এবং অ্যালকোহল বর্জন করতে হবে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। আমি বরিশাল থেকে বলছি। আমার নাম নীল। আমার একটা আন্টি আছে, ওনার লুপাস ভাইরাসে আক্রান্ত হয়েছে। কি ভাইরাস? লুপাস ভাইরাসে আক্রান্ত হয়েছে। আচ্ছা, তারপর? তার হার্টে সমস্যা হয়েছে, মানে ডাক্তার কোনো ওষুধ দেয় না তারে। আচ্ছা, কি ধরনের সমস্যা হয়েছে হার্টে? মানে লুপাস ভাইরাসে আক্রান্ত হয়েছে, অনেক অনেক বছর হয়েছে, ধরা পড়ে নাই, তো পরবর্তীতে ধরা পড়ছে। আচ্ছা, এখন হার্টে অনেক সমস্যা হয়েছে, মানে না বাঁচার মতন, একদম কালো হয়ে গেছে। ডাক্তারে বলে যে বাঁচছে না, কিন্তু হার্টে প্রচুর সমস্যা হয়েছে। আচ্ছা, আমি একটু কিছু কোশ্চেন করতে চাই, যে ওনার বয়সটা একটু বলবেন এবং ওনার এখন বর্তমানে কি অসুবিধাগুলো হচ্ছে। 30 বছর হয়েছে। হ্যাঁ, অসুবিধাগুলো কি হচ্ছে, কি কি সিম্পটম হচ্ছে, মানে উপসর্গ কি? গেছে, সমস্ত শরীরে অ্যালার্জি, মাথার চুল পড়ে গেছে, আর কিছু খাইতে পারে না, শুকিয়ে যায়। আচ্ছা, আমার মনে হয় যে উনি আসলে কোরিলেট করতে পারছেন। আচ্ছা, জি, আসলে হার্ট অ্যাটাকের কিছু সিম্পটম থাকে, যেমন শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হাঁটলে ব্যথা হতে পারে, পরিশ্রম করলে ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। তো এই জিনিসগুলো তো আসলে, আর একটা জিনিস উনি বলছেন লুপাস ভাইরাস, আমার মনে হয় যে কোন এসএলই বা যেটা সিস্টেমিক লুপাস হতে পারে, হ্যাঁ, সেখান থেকে এটাও কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকে, হ্যাঁ, কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকে, মায়োকার্ডিটিস। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে উনি যদি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিলে এটা বেটার হবে। অনেক সময় ভাইরাল ফিভার, মায়োকার্ডিটিস হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, তো সেই জিনিসগুলো আসলে দেখতে হবে। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা একটু দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া বলছি বরিশাল থেকে।
জি প্লিজ। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি, আমার হাজবেন্ড হলো বাইপাস অপারেশন করা হয়েছে, জি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তার মাঝে মাঝে ওই শ্বাসকষ্টটা, তার হার্ট ফেলিয়ার ছিল, হ্যাঁ, তো এখনো দেখা যাচ্ছে মাঝে মাঝেই তার ওই শ্বাসকষ্টটা, বিশেষ করে রাতে মাঝে মাঝেই তার শ্বাসকষ্ট হয় এবং বেশ ভালো শ্বাসকষ্ট হয়, মানে সে শুতে পারে না তখন, এবং তার ঘুমে খুব প্রবলেম। এখন এটা আমার মানে কি করা উচিত বা কি রিস্কের দিকে যাচ্ছি, এটা ঠিক বুঝতে পারছি না। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য ডক্টর আচ্ছা, ইফতেখার। এখন যেটা হচ্ছে হলো কি যে অনেকে দেখা গেছে যে বাইপাস অপারেশনের আগে তার একটা অ্যাটাক ছিল এবং ওই সময় তার ইকো করা ছিল, ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রামে তার যে ইজেকশন ফ্র্যাকশন, এবং এখন তার যেহেতু শ্বাসকষ্ট বেশি, এখন একটা ইকো করে দেখতে হবে যে তার ইজেকশন ফ্র্যাকশনটা, এবং এই দুইটা ইজেকশন ফ্র্যাকশনের মধ্যে কোরিলেট করতে হবে যে আগে কত ছিল এবং এখন কত আছে। তা আগের চেয়ে যদি ইজেকশন ফ্র্যাকশন মানে হার্টের কার্যক্ষমতা, পাম্পিং ক্ষমতা যদি কম থাকে, তাহলে গ্র্যাজুয়ালি শ্বাসকষ্ট বাড়বে বা বেশি হবে। এবং এটা একটা জানার বিষয় যে তার যে বাইপাস সার্জারি হয়েছিল এবং এটা কতদিন আগে হয়েছিল, যে গ্রাফ ভেসেলগুলো ঠিক আছে কিনা। আমরা কিন্তু একটা চেক সিএজি করে দেখতে পারি যে তার গ্রাফ ভেসেলগুলো ঠিক আছে কিনা, যে আবার যদি নতুন করে ব্লক হয় গ্রাফ ভেসেলে বা তার যে নেটিভ ভেসেল আসছে সেগুলোতেও ব্লক হতে পারে। তো এগুলো আমার আবার একটা চেক সিএজি করে দেখতে হবে যে এখানে কোনো ব্লক আছে কিনা, এবং সেই অনুযায়ী আমার চিকিৎসা নিতে হবে। এখন হার্ট ফেলিওরের জন্য এখন অনেক ভালো চিকিৎসা বের হয়েছে, মেডিসিনেই রুগী খুব ভালো থাকতে পারে। এছাড়াও আরও অনেক উন্নত চিকিৎসা বের হয়েছে, যেমন সিআরটি, হ্যাঁ, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। তো এই জিনিসগুলো দেখা দরকার। এটা কি ধরনের চিকিৎসা সিআরটি? সিআরটি এটা একটা এক ধরনের পেসমেকার, যে আর্টারি, ভেন্ট্রিকাল, অ্যাট্রিয়াম, দুটো ভেন্ট্রিকাল এবং দুটো অ্যাট্রিয়ামের মধ্যে একটা সিনক্রোনাইজেশন করে, যার ফলে পাম্পিং ক্ষমতাটা বাড়ে, ইজেকশন ফ্র্যাকশন বাড়ে, রোগীর যে শ্বাসকষ্ট সেটা থেকে রিলিফ পায়। তো সেটারও কিছু ক্রাইটেরিয়া আছে, এটা একটু অ্যাডভান্স আরও। তো তার আগে উনি কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করতে পারে এবং মেডিসিন নিতে পারে। যে এখন যে আর্নি, হ্যাঁ, ভালসার্টান, স্যাকুবিট্রিল, তারপরে এম্পাগ্লিফ্লোজিন, অনেক উন্নত মেডিকেশন এসেছে, এগুলো ব্যবহার করলে মোটামুটি ভালো থাকা যায় মেডিকেশনেই। আচ্ছা, তার মানে ওষুধ দিয়েই ভালো থাকার একটা সুযোগ আছে। তারপরেও যদি না হয় সেক্ষেত্রে হয়তো, হ্যাঁ, সেক্ষেত্রে অন্য যে চিকিৎসাগুলোর কথা আপনি বলেছেন সেগুলো নেওয়া যেতে পারে। ডক্টর ইফতেখার, আমরা এখন একটু আপনার কাছে জানতে চাই, এই যে দর্শকের প্রশ্ন তো একটা স্পেসিফিক সমস্যা নিয়ে ছিল, আমরা যদি বলি যে হৃদরোগের, হার্ট অ্যাটাকের পরে যে সমস্যাগুলো বা যে জটিলতাগুলো হয়, সেই জটিলতাগুলো থেকে উত্তরণের উপায় কি কি আছে? আচ্ছা, উত্তরণের উপায় হচ্ছে যে হার্ট অ্যাটাক জি যত দ্রুত সম্ভব, অ্যাটাক হওয়া মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং চিকিৎসা নেওয়া। কারণ কি, যে এই যে রক্তনালীটা বন্ধ রক্তনালী, এই বন্ধ রক্তনালী দিয়ে হার্ট মাসেল নিউট্রিশন পাচ্ছে না, এবং এই বন্ধ রক্তনালীকে আমি যত দ্রুত খুলে দিতে পারবো ততই আমার কি হবে, হার্টের সার্কুলেশন এস্টাবলিশড হবে, করোনারি সার্কুলেশন এস্টাবলিশড হবে, এবং করোনারি সার্কুলেশন যত তাড়াতাড়ি আমি এস্টাবলিশড করতে পারবো তত মায়োকার্ডিয়াল ড্যামেজ কম হবে, মানে যে হৃদপেশি এটা ড্যামেজ কম হবে, এবং এটা ড্যামেজ যদি কম হয় তাহলে হার্টের ফাংশন প্রিজার্ভ থাকবে এবং ঝুঁকিগুলো কম হবে। সেই জন্য বুকে ব্যথা হওয়া মাত্রই হসপিটাল, তার যে নিয়ারবাই হসপিটাল আছে সেখানে যেতে হবে। যদি হসপিটাল না থাকে, ওখানে যদি কোনো চিকিৎসক থাকে, এটা ডায়াগনোসিস করা ভেরি সিম্পল। শুধু একটা ইসিজি এবং একটা ট্রোপোনিন আই দিয়েই কিন্তু মোটামুটিভাবে কনফার্ম হওয়া যায় যে পেশেন্ট আসলে হার্ট অ্যাটাক হয়েছে কিনা, এবং কিছু সিমটম, অনেক ক্ষেত্রে শুধু সিমটম দিয়েও বোঝা যেতে পারে যে তার অ্যাটাক হয়েছে কিনা। এবং মানে হার্ট অ্যাটাকের কিছু গোল্ডেন টাইম আছে, মানে যত দ্রুত বলতে 1 থেকে 2 ঘন্টার মধ্যে যদি কেউ চিকিৎসা নেয় মোটামুটি রিস্ক একদম অনেক অংশে কমানো যায়। কিন্তু 12 ঘন্টা পরে কিন্তু আসলে যে মডার্ন চিকিৎসাগুলো, এগুলা 12 ঘন্টার পরে আসলে আর চিকিৎসাতে অত সুফল পাওয়া যায় না। সেই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যেমন উন্নত বিশ্বে নাম্বার আসছে যে একটা ইমার্জেন্সি নাম্বার, যে কল করা মাত্র প্যারামেডিক্স অথবা ডক্টর, নার্স, তারা কিন্তু একদম মানে ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট, যে তার বাসায় এসেই
ওখান থেকেই কিন্তু অ্যাম্বুলেন্সের চিকিৎসা শুরু হয়ে যায়। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে খুব দ্রুত অ্যাটাকের সঙ্গে সঙ্গে এটা ডায়াগনোসিস করতে হবে, মানে 10 মিনিটের মধ্যে, অ্যাটাকের 10 মিনিটের মধ্যে বলা হয় যে ইসিজি করতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ইফতেখার। আমরা একটা ছোট বিরতি নেব। প্রিয় দর্শক, সময় হলো একটি ছোট বিরতি নেবার, বিরতি নিচ্ছি, কিন্তু শীঘ্রই ফিরে আসবো নেক্সাস টেলিভিশনের পর্দায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছি হার্ট অ্যাটাকের পরের জটিলতা এই বিষয়টি নিয়ে। হার্ট অ্যাটাকের পরের ঝুঁকি বা জটিলতা বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ইফতেখার আলম, যিনি কাজ করছেন কনসালটেন্ট হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। ডক্টর ইফতেখার আলম, আমরা বিরতির আগে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেগুলো হচ্ছে যে কী কী ধরনের ঝুঁকি রয়েছে হার্ট অ্যাটাকের পরে এবং সেগুলোকে কীভাবে তার থেকে উত্তরণ ঘটানো যায় বা ভালো থাকা যায়। আমাদের সাথে আচ্ছা, পরবর্তী আলোচনা যাওয়ার আগে আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। আমাদের একজন দর্শক আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন। আমার নাম মকবুল হোসেন, আমার বয়স 84, আমার ডায়াবেটিস আছে। আচ্ছা, 84। জি। আমি 2018-তে করেছি, একটা রিং লাগানো আছে। আচ্ছা, হার্টে একটা বাইরে বিদেশে রিং লাগানো আছে। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে মাঝে সাথেই আমি একটু ব্যথা ফিল করি, কিন্তু প্রিয় দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন, তাহলে হয়তো আমরা একটু আপনার কথাটা ভালো শুনতে পাবো। জি জি, এখন শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমার তো একটা করা আছে, স্টেন্টিং করা আছে। ওকে। তারপর আমার ডায়াবেটিসটা ছাড়া হয়, এটা করে HbA1c। তারপরে ঔষধ খাই আমি, সবই ঔষধ, হার্টেরও ঔষধ খাই সবই, কিন্তু মাঝে সাথে 2-1 মিনিটের জন্য ব্যথা অনুভব করি, আর অটোমেটিক্যালি আবার চলে যায়। আচ্ছা, আমি কি করব? ঠিক আছে, ডক্টর ইফতেখার, উনি কি করবেন? আচ্ছা, উনি যেটা বলেছেন যে ওনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস করোনারি আর্টারি ডিজিজের জন্য, মানে হৃদরোগের জন্য একটা ঝুঁকি। তা উনি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে এবং 84 ইয়ার্স, স্টেন্টিং করা আছে। তো উনি যে ধরনের ব্যথাটা বললো, আসলে কার্ডিয়াক ব্যথাটা মানে নন স্পেসিফিক চেস্ট পেইন, যে হার্টের ব্যথাটা সেন্ট্রালি হয়, অনেক সময় রেডিয়েট করে, রেডিয়েট টু দ্য ব্যাক অথবা আর্মে রেডিয়েট করতে পারে, মেইনলি লেফট আর্ম, জতে রেডিয়েট করতে পারে, নেকে রেডিয়েট করতে পারে। তো ওনার ব্যথা এরকম রেডিয়েশন নাই, নন স্পেসিফিক এবং ফিক্সড পেইন। তো তারপরেও এটা দেখা দরকার যে যে পরীক্ষাগুলো আছে, যে একটা ফলো আপে থাকতে হবে। যে একটা পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্ট মানেই কিন্তু তাকে ফলো আপে থাকতে হবে, যে আমি একবার স্টেন্টিং করলাম, আমার কিছু জিনিস দেখতে হবে, ফলো আপে থাকতে হবে, যে আমার লিপিড প্রোফাইলটা কেমন আছে, কোলেস্ট্রলটা কেমন আছে, ডায়াবেটিসটা কেমন আছে, যদিও ডায়াবেটিস উনি বলেছেন নিয়ন্ত্রণে আছে, আমার ক্রিয়েটিনিনের অবস্থাটা কি, লিভার ফাংশন টেস্টটা কেমন আছে, আমার ইকোকার্ডিওগ্রাফিতে হার্টের রিজেকশন ফ্র্যাকশন কত আছে, ইসিজিতে আবার আমার নিউ অ্যাটাক হলো কি না, কারণ এটা তো যার অ্যাটাক হয় তার কিন্তু রিকারেন্ট অ্যাটাক হতে পারে, রিইনফেকশন হতে পারে, হ্যাঁ, বা নতুন করে আবার এমআই হতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো দেখতে হবে। তো যদিও নন স্পেসিফিক পেইন, তারপরেও আমার পরামর্শ যে আপনি একজন কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করে আপনার এই রুটিন ইনভেস্টিগেশন করে দেখবেন যে আপনার হৃদযন্ত্র এখন কি অবস্থায় আছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমাদের প্রিয় দর্শক তার যে জিজ্ঞাসা তার একটি সুন্দর উত্তর পেয়েছেন। ডক্টর ইফতেখার আলম, আমরা একটু আপনার এই দর্শকের প্রশ্নের সূত্র থেকেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাকের চিকিৎসায় আমরা প্রায়শই শুনে থাকি যে রিং পরানো, বা একটি পরীক্ষার কথা আমরা শুনে থাকি যে এনজিওগ্রাম। এনজিওগ্রাম আসলে কী ধরনের পরীক্ষা, কেন করা হয়, সেখান থেকে আমরা কি তথ্য পাই, এবং এনজিওগ্রাম করার পরে বা করার সময় আমরা বলি যে রিং পরাতে হবে,
এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটু পরিষ্কার করে বলুন। আচ্ছা, যেটা হচ্ছে এনজিওগ্রাম একটা পরীক্ষা, এই পরীক্ষা দিয়ে আমরা করোনারি আর্টারির দেখতে পারি যে রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা, যেটা আমরা বাংলায় ব্লক বলি, মানে স্টেনোসিস, করোনারি আর্টারি স্টেনোসিস আছে কিনা। এবং কারো যদি স্টেনোসিস থাকে, এখন সেই স্টেনোসিসের ধরনটা দেখতে হবে যে আমার স্টেনোসিসটা কোন জায়গায় আছে, কতটুকু আছে, কয়টা স্টেনোসিস আছে, এবং সেটা কি মানে স্টেন্টেবল কিনা, রিং পরানোর মতো কিনা। আমরা যে এনজিওগ্রাম করলেই যে আমাকে রিং পরাতে হবে আসলে কিন্তু তা না, এটা শুধুমাত্র ডায়াগনস্টিক পারপাসে করা হয়, যে দেখার জন্য। এটা কিন্তু কোনো চিকিৎসা না, এটা একটা ডায়াগনস্টিক পারপাস, মানে একটা ইনভেস্টিগেশন। এটা করে আমরা দেখব যে হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা, এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নিব যে তার কি মেডিকেশন নিলেই হবে। এবং একটু কথা বলে রাখি যে এই যে ব্লকটা, একটা হচ্ছে সিগনিফিক্যান্ট ব্লক আর নন সিগনিফিক্যান্ট ব্লক। মানে সিগনিফিক্যান্ট ব্লক মানে 70% অর মোর, ইউজুয়ালি যদি 70% বা তার অধিক যদি ব্লক হয় তাহলে সিগনিফিক্যান্ট। কি হবে, রুগীর সিমটম প্রডিউস হবে ডিউরিং এক্সারশন। রুগী যখন কাজ করবে, পরিশ্রম করবে, হাঁটবে, তখন তার বুকে ব্যথা হতে পারে। এবং মেডিকেশনে যদি এই ব্যথা রিলিভ না হয় তাহলেই আমরা তাকে স্টেন্টিং করব বা রিং পরাবো, অথবা অল্টারনেটিভলি বাইপাসও করতে পারি, মানে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। এখন আসেন যে হার্ট অ্যাটাকে রিং পরানোর কোনো ভূমিকা আছে কি না। হার্ট অ্যাটাকে রিং পরালে মানে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে হার্ট অ্যাটাকের পেশেন্টদের রিং পরানো, এটাকে বলে প্রাইমারি পিসিআই। দুভাবে আমরা হার্টের যে রক্তনালীটা বন্ধ হয়ে গেল, বন্ধ রক্তনালীকে আমরা দুভাবে খুলতে পারি, মানে এর প্যাটেন্সি আমরা ঠিক করতে পারি দুইভাবে। একটা হচ্ছে হলো প্রাইমারি পিসিআই, মানে রিং পরে তার ফ্লোকে এস্টাবলিশ করা, আর একটা হচ্ছে হলো থ্রম্বোলাইসিস। সুপিরিয়র হচ্ছে রিং পরানো। আচ্ছা। এবং যদি এটা খুব আর্লি পরানো যায় তাহলে অনেক সময় তার যে হার্ট অ্যাটাক হয়েছে, হার্টের ফাংশন সম্পূর্ণরূপে প্রিজার্ভ করা যায়। আচ্ছা, তারপর আপনি বলছেন যে থ্রম্বোলাইসিস বা এই যে স্ট্রেপ্টোকাইনেস বা বিভিন্ন ইনজেকশন দিয়ে যে আমরা হার্টের ব্লকটাকে ব্লক ছোটানো বলে এটাকে সাধারণ বাংলায় আর কি। তো সেইটার থেকে আপনি বলছেন যে রিং পরানো ভালো। ভালো ভালো কি অর্থে, কেন ভালো? এটা হচ্ছে যে এটাকে বলে যে স্টাডি যেটা শো করে, যে স্টাডিতে দেখা গেছে যে মর্টালিটি এবং এই যে মায়োকার্ডিয়াল ড্যামেজ, থ্রম্বোলাইসিস কিন্তু আপনার বিভিন্ন রকমের থ্রম্বোলাইটিক্স আছে, যেমন টেনিকটিপ্লেস, রেটিপ্লেস, এলটিপ্লেস এবং স্টেপ্টোকাইনেস। এগুলো কিন্তু 100% কোনোটাই কিন্তু মানে থ্রম্বোলাইসিস করতে পারে না, কোনোটা 70%, কোনোটা 60%, কোনোটা 80%। কিন্তু স্টেন্টিংয়ে কিন্তু 100% আমরা কিন্তু একদম সরাসরি আমরা নিজ চোখে দেখতেছি যে 100% ফ্লো এস্টাবলিশড হচ্ছে। এবং ফ্লো যদি এস্টাবলিশড হয় তাহলে মায়োকার্ডিয়াল ড্যামেজ, ইনজুরি, ইস্কিমিয়া সব কিছুই কমবে, এবং রোগীর কমপ্লিকেশনও কমে যাবে, এবং রোগীর লং টার্ম যে কার্ডিয়াক হেলথ ভালো থাকবে। অনেক ধন্যবাদ। এই যে রিং পরানো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের কি বলবো, এটাকে কনফিউশন আছে বা তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে। অনেক সময় মনে করা হয় যে রিং একটা মানুষের লাগছে না, হয়তো তারপরেও পড়ানো হচ্ছে কিনা এরকম একটা সন্দেহ আশঙ্কা থাকে। অনেকে এই ধরনের গল্প আমাদেরকে, অভিজ্ঞতার কথা আমাদেরকে বলেন যে বাংলাদেশে তাদেরকে রিং পরাতে বলেছিল, কিন্তু অন্য কোনো দেশে গিয়ে চিকিৎসা করতে গিয়ে তারা বলেছে না, কোনো রিং লাগবে না। তা আসলে কি এইরকম কোনো ব্যাপার আসলে হয় কিনা, বা মানে হওয়ার যৌক্তিকতা কতটুকু এই ধরনের অভিযোগের? আসলে এখানে আমি কোনো যৌক্তিকতা দেখি না, এখানে কোনো লুকোচুরির কিছু নাই। কারণ এই যে আমি স্টেন্টিংটা করছি, পুরো প্রসিডিওর এটা কিন্তু একটা সিডিতে কিন্তু এটা লিপিবদ্ধ থাকে, এবং সিডিটা কিন্তু পেশেন্টকে দিয়ে দেওয়া হয়, এবং আমি যে প্রসিডিওর করছি এই সম্পূর্ণ কিছু কিন্তু এই সিডিতে থাকে। তার মানে সবকিছুর ভিডিও আছে? হ্যাঁ, সবকিছুর ভিডিও আছে, কিন্তু এভিডেন্স আছে, প্রমাণ আছে। অতএব কেউ না লাগিয়ে বলবে যে আমি লাগিয়েছি, এটা করার কোনো স্কোপ নাই। এবং আমার ইন্ডিকেশন নাই আমি লাগিয়েছি, যে দেখা গেছে যে
কোনো ব্লক নাই, আমি তাকে স্টেন্টিং করে দিচ্ছি, এটা তো ভিডিওতে ধরা পড়বে, অতএব এটার কোনো স্কোপ কিন্তু নাই। এরকম কোনো গ্রে লাইন আছে কিনা যে আসলে ওই লাগাতেও পারে, না লাগালেও হয়তো ভালো হয়ে যেতে পারে, এরকম কি কোনো না, এখন এটা তো বিষয় থাকে কিনা? মানে ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য ইন্ডিভিজুয়াল ইন্ডিকেশন আছে, ওকে, ঠিক আছে? মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি হ্যাঁ, করতে না পারে। ম্যান টু ম্যান না, মানে অবশ্যই তো একটা গাইডলাইন আছে। আচ্ছা, আমরা যারা কার্ডিওলজিস্ট আমরা অবশ্যই একটা গাইডলাইন ফলো করি, এবং সাধারণত আমরা দুইটা গাইডলাইন ফলো করি, একটা হলো আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, একটা হলো ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি। ওকে, এবং এই যে গাইডলাইন, এই গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করি। তবে এই গাইডলাইনের বাইরে যদি কেউ কাজ করে সেটা তার পার্সোনাল ব্যাপার। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। হ্যালো, জি, হ্যালো। আমি শারমিন বলছি। হ্যাঁ, শারমিন বলুন, কোথা থেকে বলছেন আপনি? আমি গোপালগঞ্জ থেকে বলছি। জি জি, বলুন আপনার সমস্যাটি বলুন বা প্রশ্নটি বলুন। হার্টের সমস্যা, বুঝছেন? আপনার? হ্যাঁ। আচ্ছা, জি, আপনার বয়সটা একটু বলেন। এই 24 বছর। 24 বছর, জি। কি সমস্যা হয় একটু বলেন। আপনার ডিসেম্বর মাস থেকে সমস্যা শুরু হয়েছে, বুঝছেন? আচ্ছা, কি সমস্যা? আপনার এই যে বুকের ডান পাশ থেকে পেস্টের উপর থেকে ব্যথা শুরু হয়, বুঝছেন? আর বুক ধরফর হয়, যখন ব্যথা শুরু হয় তখন আপনার এই ডান হাত ধরে পিছনে বুক বরাবর পিছনে ধরে, তারপরে আপনার বুক ধরফর হয়, তারপরে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুঝছেন? আচ্ছা, বুক ধরফর, নিঃশ্বাস নিতে কষ্ট। এখন ওনার যে বয়স এবং যেহেতু ফিমেল জেন্ডার, তা ওনার কিন্তু করোনারি, এই বয়সে করোনারি আর্টারি ডিজিজ হওয়ার চান্স কম, হার্ট অ্যাটাকের ঝুঁকি কম। বুকে ব্যথা কিন্তু সেন্ট্রাল চেস্ট পেইন, কিন্তু আরও অনেক কারণ আছে, অনেক কারণেই হতে পারে, ইসোফেজাইটিস বা তার কোস্টোকন্ড্রাইটিস, ডিপ ফ্র্যাকচার, পেপটিক আলসার ডিজিজ, অন্যান্য কারণেও বুকে ব্যথা হতে পারে। তাছাড়া কার্ডিয়াক ডিজিজেও করোনারি আর্টারি ছাড়া, হার্ট অ্যাটাক ছাড়াও কিন্তু বুকে ব্যথা হতে পারে, কারণ যদি ভালভুলার প্রবলেম থাকে সেক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে, বা বুক ধরফর করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। কারো যদি কনজেনিটাল কোনো অ্যানোমালি থাকে, হার্টে যদি কোনো ছিদ্র থাকে, এএসডি বা ভিএসডি যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। অতএব ওনাকে এই মুহূর্তে কিন্তু ব্লাইন্ডলি বলা যাচ্ছে না যে তার কোন ধরনের সমস্যা। তাকে অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে ডায়াগনোসিস করতে হবে যে আসলে কি তার কনজেনিটাল হার্ট ডিজিজ আছে বা কোনো রিউমেটিক হার্ট ডিজিজ আছে কিনা। মহিলাদের কিন্তু রিউমেটিক হার্ট ডিজিজ একটা কমন, এবং বাংলাদেশে রিউমেটিক হার্ট ডিজিজ কমন। হ্যাঁ, অনেক রুগী পাওয়া যায় যারা রিউমেটিক হার্ট ডিজিজে মাইটাল ভালভ, হ্যাঁ, মাইটাল স্টেনোসিস নিয়ে আসে। সেক্ষেত্রে কিন্তু বুকে ব্যথা হতে পারে, বুক ধরফর করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। অতএব ওনার প্রতি আমার যে পরামর্শ সেটা হলো যে আপনি একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে, খুব বেশি পরীক্ষার দরকার নাই, যে একটা ইসিজি ইকো করলেই কিন্তু মোটামুটি তার কোনো হৃদরোগজনিত সমস্যা আছে কিনা সেটা ধরা পড়বে, নাকি হৃদরোগ বহির্ভূত কোনো সমস্যা সেটাও বোঝা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নটি করছিলাম যে এনজিওগ্রাম এবং রিং পরানোর বিষয়টি আর কি, এনজিওগ্রামের ঝুঁকি আছে কিনা, যে এনজিওগ্রাম করতে গেলে কোনো সমস্যা হয় কিনা? হ্যাঁ, পৃথিবীতে প্রতিটা প্রসিডিওরই তো ঝুঁকি থাকে। হ্যাঁ, তা এটা ঝুঁকি খুবই কম। এনজিওগ্রামের ঝুঁকি বলা হয় 1/2000, মানে 1000 জন একজন, 2000-এ একজন, 2000 একজন, 1/2000। ওকে, তা তার মানে হচ্ছে ঝুঁকি আছে, তবে সেটি রেয়ার। ডক্টর ইফতেখার, আমরা আবারও একটি বিরতি নেব। প্রিয় দর্শক, আবারও একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় হলো। আমরা বিরতি নিচ্ছি, কিন্তু শীঘ্রই আমরা ফিরে আসবো নেক্সাস টেলিভিশনের পর্দায়। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের কেমন আছেন, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের পরের ঝুঁকি, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষজ্ঞ অতিথি ডাক্তার ইফতেখার আলম। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ এবং
কনসালটেন্ট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। ডক্টর ইফতেখার, আমরা বিরতির আগে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি। তার মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্টি, বা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি রিং পরানো। আমাকে একটু বলুন যে আমরা আরেকটি চিকিৎসা আমরা করে থাকি বা দেখে থাকি, সেটা হলো বাইপাস সার্জারি। তো হার্টে যখন ব্লক ধরা পড়ে তখন কখন আমরা রিং পরাবো এবং কখন বাইপাস সার্জারি করাবো? ঠিক আছে, এটা হলো কি যে রিং পরানো বা স্টেন্টিং, এটা কিন্তু একটা নন ইনভেসিভ বলতে গেলে, মানে মিনিমাল ইনভেসিভ, যে কোনো কাটা চেরা লাগছে না। আমরা সেই পথ দিয়ে আমরা তার দিয়ে আমরা ওয়ারিং করে স্টেন্টিং করে চলে আসছি। কিন্তু বাইপাস হলো যে আমার কিন্তু বুক কাটতে হয়, তাই না? তো এটা একটা ইনভেসিভ প্রসিডিওর, মেজর ইনভেসিভ প্রসিডিওর, অনেক সময় লাগে। তো কাদেরকে আমরা করব না, কিছু যারা এক নাম্বার হলো যে অনেকে আছে যে বাইপাস করার জন্য সে ফিট না, তার যে ফিজিক্যাল ফিটনেস নাই, হ্যাঁ, যে তার যে হার্ট লাং মেশিন লাগাতে হবে, ওপেন করতে হবে, ব্লাড লাগবে, বা অনেকে দেখা গেছে যে চাচ্ছে না যে আমি বাইপাস করব না, আমি স্টেন্টিং করব। স্টেন্টিং কিন্তু মাল্টিভেসেলেও স্টেন্টিং করা যায়, কিন্তু কিছু ইন্ডিকেশন আছে যে ইন্ডিকেশনটা আসলে সাধারণ মানুষ এটা এক কথায় বুঝবে না। যে কারো যদি লেফট মেইন থাকে তাহলে বাইপাস করতে পারি, বা কারো যদি ট্রিপল ভেসেল ডিজিজ, যে 3টা বা 3-এর অধিক রক্তনালী, সেক্ষেত্রে আমরা বাইপাস করতে পারি। বা কারো দেখা গেছে যে টোটাল অক্লুশন, মানে সিটিও, ক্রনিক টোটাল অক্লুশন, যে আমরা ওয়্যার দিয়ে এই ওয়্যারটা আমরা পাস করতে পারছি না, ওপেন করতে পারছি না, সেক্ষেত্রে আমরা বাইপাস করতে পারি। এগুলো হলো কমন, যে আমরা এসব ক্ষেত্রে বাইপাস করতে পারি। আচ্ছা, তো এই যে বাইপাস অপারেশন করার পরে সেখানেও কিন্তু রোগীদের অপারেশন পরবর্তী কিছু কিছু ঝুঁকি বা জটিলতার জটিলতা অবশ্যই রয়েছে। তো সেগুলো ক্ষেত্রে আমাদের এই জটিলতাগুলো থেকে ভালো থাকার উপায় কি? মানে বাইপাস সার্জারি হলো বা স্টেন্টিং করা হলো, এর পরের ধাপে আসলে একজন রোগীর জন্য পরামর্শটা কি? এটা কি যে যার রক্তনালীতে ব্লক হয়েছে তার কিন্তু আমরা দেখা গেল যে একটা রক্তনালীতে আমরা গ্রাফটিং করে দিলাম, তার অন্য রক্তগুলো এখন ভালো আছে, সেখানেও তো আবার হতে পারে। সেজন্য আমার কি করতে হবে, লাইফস্টাইলকে মডিফাই করতে হবে, মডিফিকেশন করতে হবে লাইফস্টাইল, এবং আমার নিয়মিত ওষুধ খেতে হবে। অনেক রোগীকেই দেখা যায় যে তারা কিন্তু কয়েক মাস ওষুধ খাওয়ার পরে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ আবার ছেড়ে দিচ্ছে বা নিয়মকানুন মানছে না। যারা ধূমপান করতো আগে, এখনও ধূমপান করছে, তারা হার্ট অ্যাটাকের পরে ধূমপান করছে, বাইপাস গ্রাফটিং করার পরেও ধূমপান করছে, তাতে কিন্তু তার ঝুঁকি বেড়ে যায়। হ্যাঁ, তার আবার নতুন করে অ্যাটাকের ঝুঁকি থাকে, এবং আমরা যে গ্রাফটিং করলাম এখানে আবার নতুন করে কিন্তু ব্লক হতে পারে। সেজন্য আমাদের স্মোকিং অ্যাভয়েড করতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, ডাক্তারের ফলো আপে থাকতে হবে, এবং চিকিৎসকের যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী চলতে হবে, তাহলে সে ভালো থাকতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। আমি আব্দুল জলিল, খুলনা সদর থেকে বলছিলাম। জি বলুন। আমার ওই হার্ট 2 মাস আগে হার্ট ব্লক হয়েছে, একটা 100% আর 2টা হয়েছে 30% করে। তো ডাক্তার আমাকে হার্ট রিং বসানোর জন্য খুব বলছিল, অর্থনৈতিকভাবে দুর্বল বলে এটা পড়াইতে পারিনি, কিন্তু উনি কিছু ঔষধ দিয়েছিল অল্প কয়েকদিনের জন্য, সেটা আর কি ব্যবহার করতেছি, কিন্তু আমি উপকার দেখতেছি। কিন্তু কোনো ভারী জিনিস 2-5 কেজি 10 কেজি জাগাইতে গেলে আমার বুকে ব্যথা হয়, খুব হাঁটা চলা করলে ব্যথা হয়। কিন্তু অন্যান্য লোকে আমার বলতেছে যারা রিং করে, তুমি ঢাকায় যাও, ঢাকায় গেলে রিং পরানো লাগবে না, ওরা ঔষধের মাধ্যমে ঠিক করে দিবে। তো আমি ডাক্তারের কাছে একটু পরামর্শ চাচ্ছি। আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। যে ওনার যে একটা, উনি যেটা বলেছেন যে ওনার একটা রক্তনালীতে 100% ব্লক আছে এবং দুটাতে 30% করে, 30% করে, যে আমরা সিগনিফিক্যান্ট ব্লক বলি 70% অর অ্যাভাভ 70%, কিন্তু ওনার যে একটা 100% ব্লক আছে, এবং ওনার কিন্তু সিমটম আছে যে হাঁটাচলা করলে বা কোনো ওজন নিলে উনি যেটা বললো যে বুকে ব্যথা হচ্ছে। তো এক্ষেত্রে ওনার দুটো অপশনই আছে, যে মেডিকেশন অথবা
এনজিওপ্লাস্টি বা এনজিওপ্লাস্টি উইথ স্টেন্টিং, দুটো অপশনেই যেতে পারে। তা আমার দেখতে হবে যে মেডিকেশন আমরা এখন অনেক মেডিকেশন আছে, আমরা মেডিকেশন কি করতে পারি, অপটিমাইজেশন, ডোজ অপটিমাইজেশন করতে হবে। আমি মেডিকেশন দিলাম, তারপরে রোগীর ব্যথা কমছে না, তখন আমার কি করতে হবে, আইদার অপটিমাইজেশন করতে হবে অথবা আরও যে অ্যান্টি এনজিনাল ড্রাগগুলো আছে যেগুলো বুকে ব্যথা কমায়, নতুন আমার অ্যাড করতে হবে। অপটিমাইজেশন অথবা অ্যাড অথবা বোথ, যে আমি অপটিমাইজেশনও করলাম এবং অ্যাড করলাম। এরপরেও যদি রুগীর বুকে ব্যথা থাকে তাহলে আমার কি করতে হবে, বন্ধ রক্তনালীকে খুলতে হবে বাই স্টেন্টিং অর বাইপাস গ্রাফটিং। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন একটু জানতে চাই আসলে আমাদের কি দিন দিন হার্ট অ্যাটাকের ইয়েটা কি বাড়ছে, ইনসিডেন্স কি বাড়ছে? অবশ্যই আমাদের বাড়ছে, কারণ আমাদের তো এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, যে আমাদের যে মডার্ন লাইফে যেমন আগে আমাদের হাঁটা লাগতো, হ্যাঁ, হেঁটে সবাই স্কুলে যেত, কলেজে যেত, তা এখন কিন্তু আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি, যে আমাদের আমরা হাঁটি না, রিকশায় চড়ি, আমাদের খাদ্য অভ্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও একটা কারণ। ট্রান্সফ্যাট খাই, হ্যাঁ, ট্রান্সফ্যাট খাচ্ছি বেশি, ফাস্টফুডের রাত জেগে টিভি দেখছি, ইন্টারনেট, মোবাইল, যার ফলে আমাদের ঘুম কম হচ্ছে। হ্যাঁ, এবং আমাদের বিনোদন মূলত মানে ইন্টারনেট নির্ভর হয়ে গেছে, যার ফলে খেলাধুলা হচ্ছে না, স্ট্রেসটা বেড়ে যাচ্ছে, মানসিক যে চাপ, যে আমাদের কোনো রেস্ট নাই, বিনোদন নাই, এই জিনিসগুলো কিন্তু ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর। এবং এনভায়রনমেন্টাল যে পলিউশন, এটাও কিন্তু হার্ট অ্যাটাকের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, পলিউশন, তে পলিউশনও কিন্তু এখন বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, পলিউশন বাড়ছে, মাঠ থাকছে না, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, যে অন্যান্য যে কারণগুলা, হ্যাঁ, তে এগুলো কিন্তু দায়ী হার্ট অ্যাটাকের জন্য, এবং এগুলো যেহেতু বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ছে। আচ্ছা, আমাদের তাহলে এখন কি করণীয় আছে, মানে কিভাবে আমরা ভালো থাকবো এবং যাতে করে আমাদের হার্ট অ্যাটাক না হয় তার জন্য আমাদের কি কি করতে হবে? আচ্ছা, হার্ট অ্যাটাক যাতে না হয় সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হবে, এই যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম, এই রিস্ক ফ্যাক্টরগুলো পরিহার করতে হবে বা নিয়ন্ত্রণে রাখতে হবে। যেমন স্মোকিং, আমাদের অবশ্যই স্মোকিং অ্যাভয়েড করতে হবে, এবং এটাতে কিছু স্কিম নিতে হবে যাতে ধূমপানটাকে মানে সহজলভ্য না হয়। আচ্ছা, ধূমপান দেখা যাচ্ছে আসলে একটা মানে একটা বড় রকমের রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে ধূমপান কি বাড়ছে না কমছে? ধূমপান আমি অবশ্য ডাটা জানি না যে আসলে বাড়ছে কিনা, যে আশপাশে দেখলে তো মনে হয় না যে ধূমপান খুব একটা মানুষ, যেমন আমাদের দেশে একটা করে সিগারেট কেনা যায়, কিন্তু উন্নত বিশ্বে একটা সিগারেট কেনা যায় না, কিনলে একটা প্যাকেট কিনতে হবে, বা ওদের ট্যাক্স বেশি, যার ফলে এভাবে কিন্তু মানে অ্যাভেলেবিলিটিটা ডিসকারেজ করা হচ্ছে। তো এই জিনিসটা। আরেকটা হচ্ছিল যে খেলাধুলা করতে হবে। আমাদের বাচ্চারা তো দেখা গেছে যে আজকাল সবাই মোবাইলের প্রতি আসক্ত, এবং খেলাধুলার জায়গাও নাই এবং সময়ও নাই। তো স্কুলগুলোকে এভাবে কিন্তু মানে টাইম টেবিল করতে হবে যে যাতে খেলাধুলার সুযোগ পায়। অফিসগুলোকে এভাবে করতে হবে যে খেলাধুলা, ফুটবলও খেলে মোবাইল ফোনে। তো এই জন্য তাদেরকে খেলাধুলার সুযোগ করে দিতে হবে, খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়াতে হবে, এনকারেজ করতে হবে, এবং আমরা যারা আছি আমাদেরকে একটা সময় বের করে হাঁটতে হবে, অ্যাটলিস্ট মানে 30 মিনিটস করে হাঁটতে হবে সপ্তাহে 5 দিন। সপ্তাহে 5 দিন 30 মিনিট করে, মানে 150 মিনিট হয়। ওকে, হ্যাঁ, তো এটা হাঁটতেই হবে, এবং খাদ্য অভ্যাসের পরিবর্তন করতে হবে, যে আমাদের ফিশ, ভেজিটেবল, ফ্রুটস এগুলো বেশি খেতে হবে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, তো এই যে আমাদের হৃদরোগ বাড়ছে বা মানুষের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়ছে, আমাদের দেশের চিকিৎসার যে প্রতুলতা, হ্যাঁ, মানে আমরা চিকিৎসা কি পর্যাপ্ত পরিমাণে দিতে পারছি কিনা, বা হার্টের সব ধরনের অসুখের জন্য আমাদের দেশের চিকিৎসা যথেষ্ট কিনা? হ্যাঁ, বাংলাদেশে মানে উন্নত বিশ্বে যে ধরনের চিকিৎসাগুলো আছে, একটা চিকিৎসা বাদে বাংলাদেশে মোটামুটি সব ধরনের চিকিৎসাই অ্যাভেলেবল, সেটা হলো কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট। বাংলাদেশে এখনো হার্ট ট্রান্সপ্লান্টটা হয় না, তাছাড়া অন্যান্য সব কিছুই কিন্তু বাংলাদেশে সম্ভব। আচ্ছা,
তবে আমাদের যেটা করতে হবে যে এই অ্যাভেলেবিলিটিটা বাড়াতে হবে, যে একটা গ্রামের লোক তাকে যদি ঢাকা শহরে এসে চিকিৎসা নিতে হয় হার্ট অ্যাটাকের রুগী, তাহলে তার যে ট্রানজিট টাইমটা, হ্যাঁ, এই টাইমটা বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু তার ঝুঁকি বেড়ে যাচ্ছে। যেখানে উন্নত বিশ্বে কী করে, মোটরসাইকেল আছে যেখানে টিম নিয়ে তারা কিন্তু বাসায় যে চিকিৎসা শুরু করে তারপরে অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। তা আমাদের এই জিনিসগুলো বাড়াতে হবে এবং প্রত্যেকটা ডাক্তারকে এই যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, যে হার্ট অ্যাটাক কীভাবে ডায়াগনোসিস করা যায় এটা জানতে হবে। এটা প্রত্যেকটা ডাক্তারের জন্য, সে যে স্পেশালিটির ডাক্তারই হোক এবং সে জিপি প্র্যাকটিশনার হোক, মানে এমবিবিএস ডাক্তার মানেই তাকে একটা জিনিস জানতে হবে, ইসিজি রিড করা জানতে হবে যে তার অ্যাটাক হলো কি না, ইসিজি রিড করে যেন সে ধরতে পারে সঙ্গে সঙ্গে এবং সেই অনুযায়ী সে যাতে প্রাইমারি ম্যানেজমেন্টটা দিতে পারে অথবা রেফার করতে পারে, এই জিনিসগুলো জানতে হবে। একটা বিষয় আমরা প্রায় দেখি, সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে ঢাকার বাইরে, হার্ট অ্যাটাক হওয়া বা হার্টের কোনো একটা অ্যাকিউট কোনো একটা সিনড্রোম হওয়ার পরে 6 ঘন্টার মধ্যে, তো আমরা যেটা আপনার বলছেন যে 6 ঘন্টার মধ্যে আসলে পরে তাকে, হ্যাঁ, যত আর্লি আসবে তত বেনিফিট হ্যাঁ, পাবে, তাকে বেনিফিট পাবে। এবং একটা সময় পরে দেখা গেছে 12 ঘন্টার পরে আসলে বেনিফিট অনেক কমে যাবে, হ্যাঁ, ঝুঁকি অনেক বেড়ে যাবে। ঢাকার বাইরে আমাদের যে পেশেন্টরা আছে, এরা কি আসলে দ্রুততম সময়ের মধ্যে একটি সেন্টারে কি তারা যেতে পারে যেখানে তাদের হার্টের চিকিৎসাটা সম্ভব? হ্যাঁ, অবশ্যই। এখন বাংলাদেশের সব জেলা শহরেই তো হার্টের চিকিৎসা হয়, আচ্ছা, উপজেলা লেভেলেও হয়। আচ্ছা, হ্যাঁ, উপজেলা লেভেলেও কিন্তু এখন থ্রম্বোলাইসিস করা যায়, থ্রম্বোলাইসিস করা যায়, অনেক উপজেলা লেভেলে থ্রম্বোলাইসিস করা যায়। কি উপজেলা হেলথ কমপ্লেক্সে? হ্যাঁ, উপজেলা হেলথ কমপ্লেক্সে এবং অনেক উপজেলা হেলথ কমপ্লেক্সে হার্ট কার্ডিয়াক কনসালটেন্ট আছে। আচ্ছা, অবশ্যই করা যায়, এটা খুব কঠিন কিছু না। ওকে। আর জেলা পর্যায়গুলোতে কি মানে সিসিইউ বা বিশেষায়িত কার্ডিয়াক ট্রিটমেন্ট বা হার্টের ট্রিটমেন্ট, এগুলো কি জেলা পর্যায়ে সম্ভব? হ্যাঁ, জেলা পর্যায়ে সম্ভব, অবশ্যই সম্ভব জেলা পর্যায়ে। আচ্ছা, যে অনেক জায়গায় তো এখন তো অনেক মেডিকেল কলেজের সংখ্যাও বেড়ে গেছে, অনেক জেলায় তো মেডিকেল কলেজ আছে, সেগুলোতে কি সিসিইউ আছে, অনেক জায়গায় সিসিইউ আছে, অনেক জেনারেল হসপিটালেও সিসিইউ আছে, অনেক জায়গায় স্পেশালাইজড হসপিটাল আছে। আচ্ছা, তো সেইখানে যে ধরনের চিকিৎসা হচ্ছে তাতে আপনি মনে করছেন যে কার্ডিয়াক পেশেন্টদের সব রকম ম্যানেজ করা সম্ভব এবং ইনিশিয়াল ম্যানেজ করার পরে যদি তার ফার্দার ম্যানেজমেন্ট, যেমন আমরা অনেক সময় বলি রেস্কিউ পিসিআই, যে আমরা থ্রম্বোলাইসিস করলাম, করার পরেও রুগীর অনগোয়িং চেস্ট পেইন আছে বা রুগীর শ্বাসকষ্ট হচ্ছে বা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, তখন কিন্তু তাকে আমার পিসিআই করার দরকার হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা হায়ার সেন্টারে তখন রেফার করতে পারি। ওকে, তার মানে দেখা যাচ্ছে যে চিকিৎসার পরেও যদি কোনো রকমের মানে জটিলতা অথবা বাড়তি কিছু চিকিৎসার প্রয়োজন আছে, তখন আপনাদের কাছে। এটা তো সারা বিশ্বেই, যে সব জায়গায় কিন্তু রেফারেল সিস্টেম আছে, যে উন্নত বিশ্বেও কিন্তু যে পেরিফেরিতে কিন্তু সব ধরনের চিকিৎসা করতে পারে না। হ্যাঁ, সব, এবং আমাদের চিকিৎসার হাসপাতালগুলোকে সাজানো হয় ওইভাবে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার ইফতেখার আলম। আমরা হৃদরোগ এবং হৃদরোগের হার্ট অ্যাটাকের পরের ঝুঁকিগুলো নিয়ে আমরা আজকে কথা বললাম। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দিয়েছেন এবং নিঃসন্দেহে আপনার এই আলোচনা থেকে আমাদের যারা শ্রোতা দর্শক আছেন, যারা শুনেছেন এই অনুষ্ঠানটি, তারা উপকৃত হয়েছেন এবং তাদের হৃদযন্ত্র সম্পর্কে তারা কিছুটা সচেতন হওয়ার সুযোগ পেয়েছেন। আপনাকে নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।